নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব গৌরীশঙ্কর মুখার্জি। তিনি অ্যাক্টর, ডিরেক্টর এবং এক্স প্রেসিডেন্ট অফ বহুরূপী দ্য পায়োনিয়ার গ্রুপ থিয়েটার অফ ইন্ডিয়া। তার নেশা ও পেশা অভিনয়। তিনি প্রায় 35টি সিরিয়াল ও টেলিফিল্ম এবং একটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। সেই সাথে আবৃত্তি ও নাট্য রচনা এবং নাট্য পরিচালনাও করেছেন। প্রয়োজনেও কিছু লেখালেখি করেন তিনি। সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে পারলে তার চিত্তস্ফূর্তি লাভ হয়। তাছাড়া বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনীত এবং নির্দেশিত নাটক রোদ্দুর ও অমলকান্তি, প্রযোজনা বহুরূপী 2019 সালে। তার অভিনীত বিভিন্ন উল্লেখযোগ্য নাটকগুলি হল বিসর্জন, মুক্তধারা, গ্যালিলিও, রাজদর্শন, ইতিহাসের আত্মা, চন্দ্রগুপ্ত, সিন্ধু, একদিন এক রাত, ফুল্লকেতুর পালা, রক্তকরবী, যোগাযোগ, ছাঁচভাঙা মূর্তি, মিস্টার কাকাতুয়া, কালসন্ধ্যা ইত্যাদি। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার এই নাট্য যাপনের এক টুকরো আত্মকথন আমাদের শ্রোতাদের সামনে পরিবেশন করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। আমি গৌরীশঙ্কর মুখার্জি, একজন আজীবনের নাট্যকর্মী বা নাট্যসেবক। নাট্যকর্মে আমার চিত্ত যতটা স্ফূর্তি লাভ করে অন্য কোনো ক্ষেত্রে তেমনটা ঘটে না। তবে সেই সঙ্গে আবৃত্তি ও সঙ্গীত, যা আমার মনোজগতের অনেক বিষণ্ণতাকে এড়িয়ে এক অনাবিল মুক্তির স্বাদ এনে দেয়। আমার নাট্যভুবনে প্রবেশ যে খুব একটা পরিকল্পিত তা নয়। শৈশবকাল থেকে বেশ উচ্চমানের নাটক দেখার সুযোগ প্রতি বছর ঘটে যেত, যার আবির্ভাব ঘটত বেশ একটা উৎসবের চেহারায়। অদম্য উৎসাহে বেশ কটা দিন ওই নির্মাণ কর্মের সঙ্গে লেপ্টে থাকতাম। মননে নাট্যের বীজ হয়তো তখনই আমার অজান্তেই প্রথিত হয়ে গেছে। আর আমি 3 দশকের অধিক যে নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছি, সেই বহুরূপী গ্রুপ থিয়েটার, যেটা পায়োনিয়ার গ্রুপ থিয়েটার অফ ইন্ডিয়া, যার সূচনা আসে 1948 সালে। সেই বহুরূপীর প্রাণপুরুষ এবং অন্যতম প্রতিষ্ঠাতা প্রবাদ প্রতিম শম্ভু মিত্র বলতেন, নাট্যের পোকা যার মাথায় ঢুকে গেছে তার আর রেহাই নেই। রেহাই যে নেই তার প্রমাণ এই 74 বছর ধরে সে একই কর্মই তো করে চলেছি। খুব সচেতনভাবে রেহাই চেয়েছিলাম কি? বোধ করি না। ওই যে প্রথমে উল্লেখ করেছি, নাট্যকর্মে চিত্তস্ফূর্তি লাভ করে, আর সেই ভাবনায় ইন্ধন যোগায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অমোঘ বাণী, থিয়েটারে লোকশিক্ষে হয়। যেন সেই ভাবনাতেই জারিত বহুরূপীর স্থপতি শম্ভু মিত্র মহাশয় নাট্যের অভিমুখ নির্দিষ্ট করে দিয়েছিলেন এইভাবে, আমরা ভালো করে ভালো নাটক করতে চাই, যে নাটকে মহত্তর জীবন গঠনের প্রয়াস ও সামাজিক দায়িত্ব জ্ঞানের প্রকাশ ঘটবে। আসলে গণনাট্যের সূতিকা গৃহে তো গ্রুপ থিয়েটারের জন্ম। পরবর্তীকালে তা নিজের মতো ফুলে ফলে পল্লবিত হয়েছে। আর ওই সামাজিক দায়িত্ব জ্ঞানের টান, সেই বোধ প্রতিটি নাট্যকর্মীকে নাট্যের কেন্দ্রের দিকে টেনে রেখেছে, বেঁধে রেখেছে। কত অসাধ্য সাধন তাকে দিয়ে করিয়ে নিয়েছে। নাট্যের টানে সে কি অবলীলায় যাবতীয় পারিবারিক ও সামাজিক টান বা বাঁধন ছিন্ন করেছে। পিতা বা মাতার প্রাণহীন দেহ অপেক্ষা করেছে
বার্নিং ঘাটে যতক্ষণ না নাট্যকর্ম সমাধা করে পুত্র বা কন্যা হাজির হয়েছে সেই স্থলে। আজও সেই ভাবনাই মরমে গাঁথা রয়েছে যে সর্বাগ্রে সমাধা করতে হবে নাট্যের সেবা, তারপরে অবকাশ মতো সমাধা হবে পারিবারিক সামাজিক বিনোদন বা কর্তব্য কর্ম। পরিবারের মানুষজনও দুঃখ পেলেও বুঝে যেত যে এর কোনো অন্যথা হবার সুযোগ নেই, নীরবে তাই তারা তা মেনে নিত। অথচ পরিবারের মানুষজনের আশা আকাঙ্ক্ষা পূরণে বারবার ব্যর্থ হয়ে ওই নটনটিগণ পেত কি? অর্থ। তুষ নিজের জ্ঞাতের করি খরচ করি অধিকাংশ সময় চলতো ওই নাট্য নির্মাণের যাবতীয় কাজ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে সম্ভাব্য শারীরিক প্রতিবন্ধকতা। জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্যারাসিটামল খেয়ে নেমে পড়ো মঞ্চে। সামনে দর্শক কুল টিকিট কেটে অপেক্ষমান, তাদের বিনোদনের জন্য তোমাকে সবটুকু উজাড় করে দিতে হবে, কোনো বিকল্প নেই। এই প্রসঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মনে পড়ছে। 1 মে বহুরূপীর জন্মদিনে শুরু হবে নাট্যোৎসব, নামবে নতুন নাটক। তার কিছুদিন আগে মহলা কক্ষে সেদিন হাজির হয়েছেন সেই নাটকের আলোর পরিকল্পক, বিশ্ববন্দিত আলোর জাদুকর শ্রদ্ধেয় তাপস সেন। তাঁর পাশে বসে রয়েছেন সেই নাট্যের পরিচালক, আমার নাট্যগুরু শ্রদ্ধেয় কুমার রায়। তাপসদা আগে নাটকের স্ক্রিপ্ট পড়তেন, তারপর রিহার্সাল দেখে মঞ্চ নির্মাণ শিল্পীর সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা সেরে নিজ কর্মে মনোনিবেশ করতেন। সেদিন মহলা চলতে চলতে যেখানে আমার অনুপ্রবেশ আছে, সেই মুহূর্ত আসতেই প্রবেশ করলাম অকুস্থলে। কিন্তু তারপরে যে কি ঘটেছিল সেটা শুনেছিলাম আমার সহকর্মীদের কাছে। হঠাৎ করে উঠে দাঁড়াতেই আমি নাকি জ্ঞান হারিয়ে সপাটে আছড়ে পড়েছিলাম মহলা কক্ষের মেঝেতে। তাপসদা, কুমারদা সহ সকলেই তটস্থ হয়ে ওঠেন। পাশের ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে যখন আমার জ্ঞান ফেরে, তখন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সকলেই জেনে যায় যে হাই ডিহাইড্রেশনই ওই আকস্মিক পতনের কারণ। কাছের কেউ কেউ অনুযোগ করলো, আগে থেকে বলিসনি কেন? স্বয়ং কুমারদার ওই একই প্রশ্ন। কিন্তু তাপসদা রিহার্সাল দেখতে আসবেন আর আমি সেখানে উপস্থিত থাকবো না, হয়তো ভাবতেই পারি না। শারীরিক প্রতিকূলতা সেখানে তুচ্ছ। যাই হোক, রিহার্সাল চলাকালীন ইলেকট্রলের শরবত করে আমাকে খাইয়ে সোফায় শুইয়ে রাখা হলো। শেষে কুমারদার নির্দেশে দেবেশ রায়চৌধুরী আমাকে ট্যাক্সি করে ঘরে পৌঁছে দিয়েছিল। তখনও আমি সংসার জীবনে একা। কলকাতায় এসে যেখানে যখন যেমন মাথা গোঁজার জায়গা মিলেছে সেখানেই নিজেকে গুঁজে দিয়েছি। বহুরূপীতে হাজিরা রবিবার বাদে প্রতিদিন বিকেল 6:30টার আগে সেরে রাত 10টা নাগাদ আশ্রয়স্থলে ফিরে কোনো রকমে কোনোদিন চালে ডালে, কোনোদিন আলু সেদ্ধ ভাত বানিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করা, এই ছিল প্রাত্যহিক যাপন। দেশের বাড়ি ছিল কেন, এখনো আছে বর্ধমান জেলায়, বর্তমানে যেটা পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত। সেখানে মা, অন্যান্য ভাই, তাদের স্ত্রী সন্তান সব মিলিয়ে এক নিটোল সংসার, যেখানে দারিদ্র্যের বন্ধুরতা থাকলেও কলকাতার এই একাকী পৃষ্ঠযাপনের সঙ্গে তা কোনোভাবেই তুলনীয় নয়। কিন্তু এক্ষেত্রেও সেই মগজে নাট্যের পোকার দুর্নিবার উপস্থিতি। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত প্রথম নাট্য প্রশিক্ষণ শিবিরে প্রথমে 7 দিন, তারপরে কেন্দ্রীয়ভাবে 10 দিন আবাসিক প্রশিক্ষণ লাভ সে এক দুর্লভ অভিজ্ঞতা। সাংস্কৃতিক জগতের যাবতীয় প্রতিষ্ঠিত খ্যাতিমান শিল্পীদের সাহচর্যে আসা, তাদের ক্রিয়াকর্ম ও শিক্ষার সঙ্গে পরিচিত হওয়া, তো যেমন ছিল প্রায়োগিক তেমন ছিল লিখিত পঠন পাঠনের ব্যবস্থা। কে ছিলেন না সেই তালিকায়? নাট্য ভুবনের থেকে এসেছিলেন কুমার রায়, তাপস সেন, খালেদ চৌধুরী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, শ্রীমতী উষা গঙ্গোপাধ্যায়, নীলকণ্ঠ সেনগুপ্ত, মনোজ মিত্র, মোহিত চট্টোপাধ্যায়, পণ্ডিত প্রবর শ্রমিক বন্দ্যোপাধ্যায়, নৃত্যগুরু গোবিন্দন কুট্টি, মুখাভিনয়ের পথপ্রদর্শক যোগেশ দত্ত, মঞ্চ নির্মাণে সুরেশ দত্ত এবং আরো কত গুণীজন। আজীবনের দীর্ঘ নাট্য যাপনে পথের নানারূপী বন্ধুরতায় ও কণ্টকে সূচিবিদ্ধ রক্তপাতের জ্বালা নিমেষে উধাও হয়ে যায় যখন মনে পড়ে বিশ্ববন্দিত আলোর জাদুকর শ্রদ্ধেয় তাপস সেনের সঙ্গে যাপন করেছি দীর্ঘদিন, দিনের পর দিন একসঙ্গে কাজ করেছি তার নির্দেশ মতো, তার কর্মধারা অবলোকন করেছি এক নাগারে সকাল হতে সন্ধে।
এই মুহূর্তে মনে পড়ছে ইতিহাসের আত্মা নাটকের নির্দেশক কুমার রায়ের নির্দেশে আমাকে কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল। আমার সৌভাগ্য যে কুমারদা এত বড় এবং দুরূহ এইরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাণের জন্য আমাকে নির্বাচিত করেছিলেন। যেদিন সেই নাটকের আলোর নির্মাণ ও রিহার্সেল হবে একাডেমি মঞ্চে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তাপসদা শূন্য প্রেক্ষাগৃহে নির্দেশককে পাশে বসিয়ে মাইক্রোফোন হাতে প্রথম সারির মধ্যখানে বসে আছেন, প্রয়োজন মতো নির্দেশ প্রদান করছেন। ওই নাটকে একটা দৃশ্যে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন ছিল। কৃষ্ণরূপী আমাকে সুদীর্ঘ সংলাপ উচ্চারণের সাথে সাথে পেছন দিকে রাখা সিঁড়িতে একটা একটা করে ধাপ উপরে উঠতে হবে, দৃষ্টি দর্শকের দিকে নিবদ্ধ রেখেই। সেই উন্নয়ন ঘটবে উচ্চারিত সংলাপের ভাব ও তার ভার অনুযায়ী, যেটা কুমারদা আমাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। তাপসদা সেই উন্নয়নকে মাথায় রেখে সেই অনুযায়ী আলোর পরিবর্তন ঘটাতে চাইলেন। সেই মতো নির্দেশ ক্রমাগত মাইক্রোফোন বাহিত হয়ে সারা মঞ্চ মুখরিত করে তুলছিল। কোনো জিনিস দুবার বলতে হলে তার কণ্ঠস্বর উদারা মুদারা ছাপিয়ে তার সপ্তকে পৌঁছে যাচ্ছিল। সেদিন সেই একটা দৃশ্যের আলো ঠিক করতেই অধিকাংশ সময় চলে গিয়েছিল। পাশে বসে কুমারদা নির্বাক নিশ্চল। তাপসদার মুখের ওপর কিছু বলার সাহস বা সামর্থ্য কারুরই ছিল না, এতটাই একাগ্র এবং অমোঘ ছিল তাঁর সেই অবলোকন ও সেই মতো নির্দেশ জারি। এ ব্যাপারে খালেদদা কিন্তু ছিলেন একেবারে মাটির মানুষ। মঞ্চ নির্মাণ, সঙ্গীত, চিত্রাঙ্কন, চরিত্র অনুযায়ী পোশাক নির্মাণ ইত্যাদি বহুধা বিস্তৃত প্রতিভার অধিকারী কিংবদন্তি শিল্পী খালেদ চৌধুরীকে নাট্যভুবনে টেনে এনেছিলেন স্বয়ং শম্ভু মিত্র। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ এবং চির আধুনিক নাটক রক্তকরবী, যার মঞ্চায়নে কেউই তেমন ভাবে সফল হননি, না স্বয়ং রবীন্দ্রনাথও নন। যে নাটকের মঞ্চ উপযোগিতা সম্পর্কে সকলে প্রশ্ন তুলত, বলা হতো এটি একটি নেহাতি পাঠযোগ্য সংলাপময় প্রবন্ধ সাহিত্য, সেই রক্তকরবীকে মঞ্চে সফলভাবে বিনির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব বহুরূপীর, বা বলা ভালো তার প্রাণপুরুষ শম্ভু মিত্রের। বাংলা নাট্য জগতে এক ঐতিহাসিক আশ্বাস। কিন্তু যে দুর্ভাগ্য সবসময় নাট্যের পেছনে তাড়া করে ফেলে, সেই দুর্ভাগ্যের চরমতম নজির ওইসব কালজয়ী নাট্য প্রযোজনার কিছুই আজ আর কোথাও ধরা নেই যে ভাবি প্রজন্ম তা দেখার সুযোগ পাবে। তারা অবলীলায় সত্যজিৎ, ঋত্বিক বা মৃণাল সেনের অবিস্মরণীয় সৃষ্টিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার সুযোগ পাচ্ছে, কিন্তু হাজার মাথা ঠুকলেও শম্ভু মিত্র, বাদল সরকার কিংবা উৎপল দত্তের ওইসব ঐতিহাসিক প্রযোজনা দেখার সুযোগ কোনোভাবেই পাবে না। সেই জন্যই বোধ করি নাট্যজগতে এই প্রবচনটি চালু আছে, দেহপট শনে নট সকলই হারায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, সেই রক্তকরবী নাটকে গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব পালন করেছিলেন খালেদদা। মঞ্চ নির্মাণ, যা আজও যে কোনো নাট্য শিক্ষার্থীর কাছে অনুকরণীয়। সঙ্গীত, এক্ষেত্রে তিনি এমন সব অকিঞ্চিতকর ফেলে দেওয়া জিনিসপত্র থেকে অদ্ভুত সব শব্দ ব্যবহার করেছিলেন যা রীতিমতো অবাক হবার মতো। আর করেছিলেন নাট্যের পাত্রপাত্রীদের পোশাকের পরিকল্পনা। প্রসঙ্গত মনে পড়ছে, আমার কৌতূহল মেটাতে খালেদদা আমার খাতা টেনে নিয়ে এক আঁচড়ে রক্তকরবী রাজার বুকের বর্ণটি এঁকে দিয়েছিলেন। আমার দুর্ভাগ্য বা বলা ভালো অপরিণামদর্শিতার কারণে সেসব কিছুই সংরক্ষণ করা হয়নি। জানি এ ব্যথা আমার সঙ্গে যাবে যতদিন না এ দেহ বিলীন হচ্ছে বিশ্ব চরাচরে। কবি সুকান্ত ভট্টাচার্য তার বোধন কবিতায় প্রশ্ন তুলেছিলেন না, 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? তেমনি আগামী প্রজন্ম কোনোদিন হয়তো প্রশ্ন তুলবে, বিংশ শতাব্দীর শেষার্ধের গ্রুপ থিয়েটার কর্মীদের মগজাস্ত্র কোন ভাবনায় শানিত ছিল যে তারা কোনরূপ অর্থলাভের ভাবনা থেকে নিজেদের সম্পূর্ণ বিযুক্ত করে বছরের পর বছর নাট্যকর্মে নিজেদের সবটুকু নিয়োজিত রেখেছিল। সত্যি সে এক অদ্ভুত উন্মাদনা। কোনো কৃচ্ছ সাধনকেই অসহ বলে মনে হতো না। পয়লা মের সন্ধ্যায় শোতে প্রথম সারিতে বসে থাকতেন সব দিকপাল মানুষজনেরা, যেমন মৃণাল সেন, শঙ্খ ঘোষ, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তপন সিনহা, তরুণ মজুমদার সহ আরো কত বিশিষ্টজন, সেই সাথে নাট্যজগতের বিশিষ্ট মানুষজন। তাদের সকলের সামনে মঞ্চে অভিনয় করার সে এক অবর্ণনীয় অনুভূতি। কোনো আর্থিক মানদণ্ডে তাকে বিচার করা সম্ভব নয়। সব শেষে
আমি শোনাতে চাই সর্বশেষ যে নাট্যকর্মটির সঙ্গে বর্তমানে আমি যুক্ত রয়েছি, সেটি হলো সম্প্রতি ঘটে যাওয়া আর.জি.কর কাণ্ডের প্রতিবাদে আমার রচিত ওই একক চরিত্রে অভিনীত পথনাটক শূন্য এ বুকের কিছুটা অংশ, যেটার কয়েকটি প্রদর্শন ইতিমধ্যেই ঘটে গেছে এবং যে কোনো দিন ডাক এলেই প্রদর্শন করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রেখেছি। এই নাট্যে দাদু ও নাতনি তিলোত্তমা একসঙ্গে থাকে। তিলোত্তমা বাবা মা থাকে বিদেশে। তা সেই তিলোত্তমা গত রাত্রে ডিউটি সেরে ঘরে ফেরেনি, কোনো ফোনও করেনি। উৎকণ্ঠিত দাদুর ফোনে যোগাযোগ করতে বারবার ব্যর্থ হয়ে ভোর না হতেই ছুটে এসেছে নাতনির কর্মস্থল আর.জি.করের হাসপাতালের মেন গেটে। তমা, তমা, মাই সুইট হার্ট, মাই সুইট। আপনারা আপনারা কেউ আমার নাতনি তিলোত্তমাকে দেখেছেন? কেউ দেখেছেন আমার নাতনি? জানেন জানেন রাত থেকে সে বাড়ি ফেরেনি, একটা ফোন পর্যন্ত করেনি। না, এমন কখনো হয় না, কখনো। জানেন ও কি বলেছিল? জানেন বলেছিল, জানো দাদাই, আমাদের হাসপাতালে সর্বময় কর্তা মানুষটা না মোটে ভালো নয়, খুব খুব খারাপ। একদিন আমাকে ডেকে বলে কি জানো, বলে কিরে পাস করতে চাস তো, তাহলে টাকার ব্যবস্থা কর। আমি বললাম কেন স্যার, টাকা কি হবে? এর আগে সমস্ত পরীক্ষায় আমি তো খুব ভালোভাবে পাস করেছি, কোথাও তো কোনো টাকা লাগেনি। কোথায় কি হয়েছে জানি না, এখানে পাস করতে গেলে টাকা লাগবে, টাকা না দিলে যেখানে আছো সেখানেই পড়ে থাকবে, আর যে যত বেশি টাকা দেবে তার রেজাল্ট তত ভালো হবে। এই বলে তিনি গটগট করে হেঁটে চলে গেলেন। আমার মাথায় যেন আগুন জ্বলে গেল। চিৎকার করে বললাম, আপনাদের এই কুকীর্তির কথা আমি সবাইকে বলে দেব, আমি মিডিয়াকে জানাবো। এই কথা শুনে উনি থমকে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে আবার চলে গেলেন। আমি তখন দিদি ভাইয়ের মাথায় হাত রেখে বললাম, দিদি ভাই, দিদি ভাই, কাজটা তুই ভালো করিস নি দিদি ভাই, তুই একেবারে ভীম রুডের চাকে ঢিল মেরেছিস। ওরা তোকে সহজে ছাড়বে না দিদি ভাই, ওরা তোকে সহজে ছাড়বে না। এর পরের ঘটনা তো আজ কারুরই অজানা নেই। তিলোত্তমার মা বাবা সহ সারা বিশ্বের সোজা মেরুদণ্ডের অসংখ্য মানুষ আর চিৎকার করে বলছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর.জি.কর, জাস্টিস ফর আর.জি.কর, আর.জি.কর। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে অনেক ধন্যবাদ জানাই তার এই সুন্দর পরিবেশনার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআরজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিএমআরজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।